জিওগ্রাফি ইবুক চ্যানেলে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় হল বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ ওয়াদি ও পেডিমেন্ট। পার্ট 29। বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ, মানে এতক্ষণ যেটা আমরা পড়ছিলাম বা আগের পার্টে যেগুলো আলোচনা করেছি সেগুলো হচ্ছে বায়ু শুধু সঞ্চয় কার্যের ফলে এবং ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। কিন্তু এই যে ভূমিরূপগুলো রয়েছে ওয়াদি, পেডিমেন্ট, বাজাদা এবং প্লায়া, এই চারটে ভূমিরূপ বায়ু ও জল একসাথে মিলিত কার্যের ফলেই গড়ে ওঠে। বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে যে ভূমিরূপগুলো গড়ে ওঠে সেগুলো কিন্তু একটা চিত্রের মাধ্যমেই দেখানো সম্ভব। তার কারণ এই ভূমিরূপগুলো পরপর স্টেপ বাই স্টেপ গড়ে ওঠে। কি করে না, প্রথম ওয়াদি, দেন পেডিমেন্ট, তারপর বাজাদা, তারপর বাজাদার মধ্যে প্লায়া। বোঝার সুবিধার জন্য আমি এখানে যে নাম্বারিংগুলো করেছি রোমান হরফে সেই নাম্বারগুলোই দিলাম। প্রথম যে ভূমিরূপটা গঠিত হয় ওয়াদি 1 নাম্বার, দেন পেডিমেন্ট 2, তারপর বাজাদা 3, দেন লাস্ট হয় প্লায়া 4 নাম্বার। এবার আমরা এক একটা ভূমিরূপকে ধরেই ব্যাখ্যা করব। এখানে চিত্রতে দেখাবো যে এই ভূমিরূপটা কোথায় আছে, দেন আলাদা করে ছবি এঁকেও আমরা বোঝানোর চেষ্টা করব। প্রথমে যে ভূমিরূপটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ওয়াদি। ঠিক আছে, ওয়াদি স্পেলিংটা একটু দেখে নেবে। তো প্রথমেই জানতে হবে আমাদেরকে যে ওয়াদি একটা কী ধরনের শব্দ, কোথা থেকে এসেছে। তো ওয়াদি একটা আরবি শব্দ। ঠিক আছে, আরবি শব্দ, এর অর্থ হচ্ছে কিন্তু শুষ্ক উপত্যকা। প্রশ্নতে অনেক সময় আসতে পারে যে ওয়াদি শব্দের অর্থ কী। চিত্রটা সম্পর্কে একটু বলি। একটা মরু অঞ্চলের এগুলো ছোট ছোট পাহাড় বলতে পারো দাঁড়িয়ে আছে, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এর মধ্যে দিয়েই নদীটা আসছে। দেখো এই যে জায়গাটা একটা নদীটা আসছে, আবার এই যে জায়গাটা আসছে, পুরো এই জায়গাটা, এই মিডিলের এই পোর্শনটা পুরোটা একটা শুষ্ক নদী খাত। দেখো এখানে কিন্তু কোনো আমি জল দেখাইনি, মানে এটাই বোঝানো হচ্ছে যে একটা শুষ্ক উপত্যকা এটা, বা মরু অঞ্চলের শুষ্ক নদী খাত। তো এটাই মাথায় রাখতে হবে যে মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে কি বলা হয় না, ওয়াদি, যেটা শুষ্ক উপত্যকা। আর যদি বলা হয় যে পার্বত্য অঞ্চলের শুষ্ক গিরিখাতকে কি বলে, তখন সেক্ষেত্রে সেটা হবে কিন্তু ক্যানিয়ন। এটা আমরা কিন্তু আগে পড়েছি। তাই ক্যানিয়ন আর ওয়াদির মধ্যে পার্থক্য হচ্ছে কি, এটা মরু অঞ্চলের শুষ্ক নদীখাত আর এটা পার্বত্য অঞ্চলের শুষ্ক গিরিখাত। তো এখানে দেখো ওয়াদি আমরা দেখতেই পাচ্ছি যে দুটো পাহাড় আছে, এদিকটা একটা এদিকটার মাঝখানে যে শুষ্ক একটা নদী আসছে, শুষ্ক নদী উপত্যকা, এটাকে আমরা কি বলছি না ওয়াদি। এই ওয়াদিটা কিভাবে গড়ে ওঠে, দেখো আমরা তো জানি যে মরু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত প্রায় হয় না, যদি হয় অনিশ্চিত, অনিয়মিত, ক্ষণস্থায়ী। ঠিক আছে, আর যখন হয় তখন কিন্তু এই মরু অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হয়। টোটাল এই জিনিসটা কিন্তু মরু অঞ্চলের আমি বলছি, প্রবল বৃষ্টিপাত হয়। এবার যখন হঠাৎ বৃষ্টি হয় তখন কিন্তু সেটা বন্যার রূপ নেয়। ঠিক আছে, এবার যখন বন্যার সৃষ্টি, এবার কি হয়, হঠাৎ বৃষ্টি হয়, তো যার ফলে এখানে জলের প্রচণ্ড বেগ থাকে, মানে অনেকটা স্পিড হয়। ঠিক আছে, আর এই জলগুলোতে কি হয় না, নুড়ি, বালি, কাঁকড় এগুলো কিন্তু পূর্ণ থাকে, ভরাট হয়ে থাকে। ঠিক আছে, আর এই যখনই ওই নুড়ি বালিগুলো আরও ভরাট হয়, বন্যার সৃষ্টি হয়, দুকুল থেকে আরও নিয়ে যায়, তখন কি হয়, সেই জলরাশিটা আর কিন্তু বেশিক্ষণ স্থায়ী হতে পারে না। তো এই যে বেশিক্ষণ স্থায়ী হতে পারে না, তার মানে কি, মানে এটা কি হয় যে কিছু দূর যায় এই নদীর এই প্রবাহটা দিয়ে, তারপরেই বালির মধ্যেই কিন্তু হারিয়ে যায়। তাই অনেক ভূবিজ্ঞানীদের মতে এটাকে কিন্তু নদী বলা হয় যায় না। নদী বললে কি হয়, যার উৎস থাকবে, তারপর মোহনা থাকবে কোনো সাগর বা মহাসাগরে গিয়ে পড়বে। ঠিক আছে, এখানে কিন্তু সেটা হয় না, এটা প্রবাহপথটা আসে, দেন এই জলগুলোই কোথাও বালির মধ্যে হারিয়ে যায়। তার জন্য এটাকে নদী না বলে অনেকে স্রোত ধারা বলেছেন। এবার কি হয়, যখন এটা তো বৃষ্টির জলের সৃষ্ট, তাই এখান থেকে ধরো বৃষ্টির জল পড়ে পড়ে এই জলটা এদিক দিয়ে এসেছে, হঠাৎ করে বন্যার সৃষ্টি হচ্ছে, নুড়ি বালি কাঁকড় এগুলো দেখাচ্ছি বয়ে নিয়ে এসছে। এবার বৃষ্টি আর নেই, হয় না, তো যার ফলে কি হয়েছে,
এই যে পথটা দিয়ে নদীটা গেছে, জলরাশিটা গেছে প্রচণ্ড স্পিডে, তো আর তো বৃষ্টি নেই, জলও নেই, তো শুকিয়ে যায়, কিন্তু এই যে প্রবাহ পথ এটা কিন্তু পড়ে থাকে। এই প্রবাহ পথকেই কি বলা হয় না ওয়াদি, মানে শুষ্ক উপত্যকা। তাহলে বোঝা গেল যে এই ওয়াদিটা কিভাবে গড়ে ওঠে। এবার যদি বলা হয় যে ওয়াদি কাকে বলে, একদম সংক্ষিপ্তভাবে 2 নম্বর আমি কী করে লিখব, যে মরুভূমিতে বৃষ্টির জলধারার ক্ষয়কার্যের ফলে যে সমস্ত ছোট ছোট অনিত্যবহ ও ক্ষণস্থায়ী প্রকৃতির নদী ও শুষ্ক নদীখাতের সৃষ্টি হয় তাকেই ওয়াদি বলে। এটা কিন্তু অনিত্যবহ, তার কারণ কি প্রতিদিন বা প্রতিনিয়ত নিয়ম করে কিন্তু বয়ে যায় না, এটা কিন্তু বৃষ্টির জল পড়লেই বয়ে যায়, দেন পরে শুকিয়ে গিয়ে এরকম একটা শুষ্ক নদীখাতের সৃষ্টি হয়। ওয়াদি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। কোথায় না থর মরুভূমিতে নালা, যুক্তরাষ্ট্রে ওয়াশ, আর স্পেনে অ্যারো নামে পরিচিত। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2 নাম্বার, মানে পেডিমেন্ট। এখানে চিত্রতে একটু দেখে নাও, দেখো এই ওয়াদি আছে, ওয়াদির পরে টোটাল এই পুরো জায়গাটা যতটা প্লাস প্লাস চিহ্ন দেওয়া আছে এই জায়গাটা হচ্ছে পেডিমেন্ট। এখানে আমি পেডিমেন্টের ছবিটা আলাদা করে এঁকেছি, আর বড় যেখানে একসাথে ভূমিরূপগুলো আছে সেখানে পেডিমেন্টটা আমরা দেখলাম। পেডিমেন্ট সম্পর্কে জানার আগে প্রথমেই বলবো এই স্পেলিংটা একটু দেখে নেবে। দেন পেডিমেন্ট কথার অর্থটা কি, এটাকে যদি দুটো ভাগে আমরা ভাগ করি তাহলে প্রথমটায় পাবো পেডি, পেডি একটা, তারপর একটা মেন্ট, এটা দুটো। তাহলে পেডি কথাটার এই যে অর্থ যেটা আছে সেটা হচ্ছে পাদদেশ, ঠিক আছে, পাদদেশ। আর মেন্ট, মেন্ট মানে কি মন্ট, ঠিক আছে, মানে পেডি মন্ট এরকম উচ্চারণ। এই মন্ট শব্দের অর্থ আমরা প্রত্যেকেই জানি, সেটা হচ্ছে পর্বত। তাহলে পেডিমেন্ট কথার অর্থ হলো পর্বতের পাদদেশ। আমরা এটা চিহ্নিত করেছি, দেখো এই যে পর্বতটা আছে তার ঠিক নিচের জায়গা, যেটা এই যে পেন্সিল দিয়ে পুরোটা শ্যাডো দেওয়া আছে, এখান থেকে একদম এতটা এই জায়গাটা পুরোটাই কিন্তু পর্বতের পাদদেশ, মানে একে পেডিমেন্ট বলা হয়। ঠিক এই চিত্রটাতেও দেখতে পাবে এই যে পর্বত দুটো আছে, এটা একটা যার মাঝে এই ওয়াদি গড়ে উঠেছে, ঠিক তার এই নিচের জায়গা, মানে পর্বতের নিচের জায়গা বা পর্বতের পাদদেশ, এটাকে আমরা কি বলি পেডিমেন্ট। এই পেডিমেন্ট শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন ভূতত্ত্ববিদ জি.কে. গিলবার্ট। কত সালে না 1882 সালে, 1882। জি.কে. গিলবার্টের ফুল ফর্ম কি, গ্রোভ কার্ল গিলবার্ট। অনেক বইতে পাবে সেটা কিন্তু 1877 সালও দেওয়া থাকে, সেটা যেমন আমি বলতে পারি, তুমি এটা বাণী সংসদের একটা বই আছে ভূগোল ও পরিবেশ, কানাইলাল মণ্ডল ও অলোকনাথ ঘোষের লেখা, সেখানে কিন্তু এই সালটা দেওয়া আছে। এখানে আর একটা কথা বলি, যদি আমরা এখানে ইংরাজিতে বানানটা লিখতে চাই তাহলে পেডি বানানটা হবে PEDI, আর মন্ট বানানটা হবে MONT। এখন আমি বলবো পেডিমেন্ট কিভাবে গড়ে ওঠে। দেখো যে মরুভূমি অঞ্চলে কি হয়, পর্বতের ঢাল বা পাদদেশবর্তী অঞ্চল, মানে ঠিক এই জায়গাটা, এটা তো একটা পর্বতের ঢাল, আর পাদদেশবর্তী মানে নিচে, মানে পাদদেশের জায়গাটা অঞ্চলে কি হয়, বায়ু ও অস্থায়ী জলধারা। অস্থায়ী জলধারা কি একটু আগে আমি বললাম, অস্থায়ী জলধারা মানে এই যে জায়গাটা, মানে ওয়াদি, তাই না, অস্থায়ী, আমরা এটা আগেই জেনেছি। তো বায়ু ও অস্থায়ী জলধারা, বা এক কথায় আমরা লিখতে পারি যে ওয়াদির অবঘর্ষণজনিত ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে, দুটোই হবে কিন্তু, ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে। এই যে দেখো একটা নদীর মতো গেছে, ব্লু কালার আমি দিয়েছি এতটা দূর পর্যন্ত, এটা একটা দূর, কি হয় না ক্ষয় এবং সঞ্চয় উভয় কাজই করে, যার ফলে এই যে শিলাস্তর এতটা ছিল এটা কিন্তু প্রথমে উন্মুক্ত অবস্থায় ছিল, খোলা ছিল, এবং কি হয় পলিস্তরে ঢাকা একটা ঢালু সমতল ভূমিতে পরিণত হয়। তখন কি গড়ে ওঠে না পেডিমেন্ট গড়ে ওঠে, বা পাদদেশীয় সমভূমিও
গড়ে ওঠে। পাদদেশীয় সমভূমি কেন? কারণ পর্বতের পাদদেশে গড়ে ওঠে। এটা একটা সমভূমি, প্লেন একটা জায়গা। নুড়ি, বালি, কাঁকড় এই যে ওয়াদি দ্বারা আসে, সেগুলোই অবঘর্ষজনিত ক্ষয়ও কাকে বলে জানি, সেগুলোর দ্বারা এখানে ক্ষয় এবং সঞ্চয়ের ফলে জমা হতে হতে এটা একটা সমভূমি গড়ে ওঠে। তাই এটাকে আমরা বলি পাদদেশীয় সমভূমি। পেডিমেন্টের আর একটা নামও কিন্তু পাদদেশীয় সমভূমি। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে পেডিমেন্টটা কিভাবে গড়ে ওঠে। তাহলে দেখো, এই যে আমি বললাম প্রথমে যে ভূমিরূপগুলো পরপর স্টেপ বাই স্টেপ কেন, তার কারণ হচ্ছে এটাই। দেখো, পাদদেশের মানে পর্বতের নিচে এটা গড়ে ওঠে, আর বায়ু বা অস্থায়ী জলধারা মানে ওয়াদির ফলেই কিন্তু এই জায়গাটা আমার গড়ে ওঠে। তাই ওয়াদি আগে গড়ে উঠবে, দেন কিন্তু এই পেডিমেন্টটা গড়ে উঠবে। কার কারণে? না, ওয়াদি বা বায়ু ও জলধারার একত্র সম্মিলিত ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে। কারণ প্রথমে কিন্তু এই সমভূমিটা ছিল না, এটা একটা উন্মুক্ত এলাকা ছিল। পরে এটা ভূমি, শিলা, নুড়ি এগুলো জমা হয়ে হয়ে এই একটা পাদদেশীয় সমভূমিটা গড়ে উঠেছে। এখানে অনেক সময় কি হয় না, আমরা আগে পড়েছি ইনসেলবার্স কাকে বলে, সেখানে আমরা বিস্তারিত যাব না। তো এটুকুই বলবো, এই যে পেডিমেন্ট যেখানে গড়ে ওঠে, এই যে নুড়ি, বালি, কাঁকড়গুলো সঞ্চয়, তো জমে জমে কোনো একটা যদি এরকম উঁচু গম্বুজাকৃতি টিলা বা পাহাড়ের মতো দেখায়, মানে ইনসেলবার্স কিন্তু পেডিমেন্টে গড়ে উঠতে দেখা যায়। আর কারণ কি আমি একটাই বললাম, এই যে এগুলো যখন জমা হয়, এই নুড়ি বালিগুলো পাদের সমভূমি গড়ে ওঠে, ঠিক তখন সেগুলো জমা হতে হতে কঠিন শিলা গঠিত অনুচ্চ পাহাড় বা টিলা গড়ে ওঠে। তাই সেগুলোই ইনসেলবার্স বলে। তার মানে পেডিমেন্টে কিন্তু ইনসেলবার্সও দেখা যায়। আর একটা কথা বলি, এই যে জায়গা আমি একটা দিয়েছি, এগুলোকে আমি লিখে দিলাম ইনসেলবার্স, ঠিক আছে, যাতে বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে, ইনসেলবার্স। আর এই যে একটা জায়গা দিয়েছি ত্রিকোণাকার, দেখতে পাচ্ছ এখানে ঠিক পাদদেশের নিচে, এই জায়গাটা কিন্তু আগেই পড়েছি নদীর একটা কাজ সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠে। এটা কিন্তু পলল ব্যাজনী, এখানে লিখে দিলাম পলল ব্যাজনী, পলি দ্বারা গঠিত কি হাত পাখার মতো। একটা ভূমিরূপে কত কি তৈরি হচ্ছে দেখো, ওয়াদি দেন পেডিমেন্ট, পেডিমেন্টের মধ্যে কিন্তু ইনসেলবার্স গড়ে ওঠে। আমি যদি এই ছোট্ট ছবিটায় বলার চেষ্টা করি, তো এই যে জায়গাটা আছে পেডিমেন্ট, তো ঠিক এইগুলোতে কিন্তু এরকমভাবে গম্বুজাকার ইনসেলবার্স দেখতে পাওয়া যায়। কেন গড়ে ওঠে সেটা তো বললাম। এবার যদি বলা হয় পেডিমেন্ট কাকে বলে, তাহলে আমরা এক কথায় বলবো যে পর্বতের পাদদেশে ক্ষয়প্রাপ্ত সমতল ভূমিকে পেডিমেন্ট বলা হয়। পেডিমেন্ট কোথায় দেখা যায়? আমরা লিখে দিতে পারি সাহারা, কালাহারি, এগুলোতে কিন্তু পেডিমেন্ট দেখতে পাওয়া যায়। আজকে আমরা যেগুলো আলোচনা করলাম সেটা হচ্ছে ওয়াদি, ওয়াদি শব্দের অর্থ কী, ওয়াদি কাকে বলে, ওয়াদির আর একটা নাম শুষ্ক উপত্যকা বা ওয়াদি কিভাবে গড়ে ওঠে। আর একটা জানলাম পেডিমেন্ট, পেডিমেন্ট শব্দের অর্থ কী, পেডিমেন্ট কাকে বলে, আর পেডিমেন্ট কিভাবে গড়ে ওঠে। নেক্সট ডে আমরা আর একটা পার্টে বাজাদা এবং প্লায়া সম্পর্কে আলোচনা করব। এতটার মধ্যে যদি কারো কিছু প্রবলেম হয় বা কোনো কিছু যদি জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।